Hello, welcome to RS Intertonic and welcome to episode 3 of Puri Travelogue. তো আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা স্টেশন থেকে পুরীতে গাড়ি করে গেছিলাম, সেখানে হোটেলে গিয়ে হোটেলে চেক ইন করে হোটেলের রুম ট্যুর আমরা দিয়েছিলাম, সেখানে আমরা কি কি খাবার দাবার খেয়েছি সারাদিনে সেটা, তাছাড়া সমুদ্রে স্নান, সমুদ্রে ক্যামেল রাইড, এছাড়াও আমরা সন্ধ্যেবেলা সেখানে বিভিন্ন শপিং করেছি, কী কী কেনাকাটি করেছি, কী কী খাবার দাবার পাওয়া যায় এবং সন্ধ্যাবেলা সমুদ্রে গর্জন, সকালের সানরাইজ থেকে রাত সবকিছু আপনারা দেখানোর চেষ্টা করেছি। এরপর দেখবেন এপিসোড 3-তে। तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। हम राह ताके बैठे हैं कोई इजाजत दो, हम राह ताके बैठे हैं कोई इजाजत दो। तुम हाथ थाम लेना हम सवर जाएंगे, तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। প্রথমেই বলি, সকালবেলা আমরা উঠেছি ঘুম থেকে 4:30-5টা নাগাদ, এবং আমাদের সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে সমস্ত কিছু করে 6:30 নাগাদ আমাদের রিপোর্টিং টাইম ছিল বাসের। আপনারা এখানে এসে স্বর্গদ্বার বিচ এবং গোল্ডেন বিচ এবং আপনারা আশপাশে যেখানে থাকবেন বেশিরভাগের লোকেরাই গোল্ডেন বিচ এবং স্বর্গদ্বার বিচে থাকে, কারণ এই দুটো হচ্ছে সবথেকে ডেভেলপড, ওয়েল ডেভেলপড বিচ। আর পুরী বিচ এবং লাইট হাউস বিচ সেগুলো এখনো ডেভেলপমেন্ট চলছে, কারণ ওগুলো নতুন, তুলনামূলক নতুন আর কি। গোল্ডেন আর স্বর্গদ্বারে যেহেতু বেশি লোক থাকে, তো এখানে প্রচুর আপনারা ট্যুরিস্ট ট্রাভেল পেয়ে যাবেন। সেটা আপনারা বুঝে শুনে কথা বলে নেবেন যে আপনার দামের সাথে কোনটা সুইটেবল, এসি, নন এসি, পুশব্যাক, এরকম বিভিন্ন টাইপের রয়েছে। তো আপনারা পছন্দ মতন অপশন চুজ করবেন। আমরা 2-2 মানে এদিকে দুজন এরকম বাসে আপনারা দেখিয়েছি। সেখানে পুশব্যাক, এসি আমরা বাস ভাড়া করেছিলাম, যদিও ওটা বেসরকারি, মানে একটা ট্যুরিস্ট এজেন্সি থেকে, কিন্তু সরকারি বাসগুলো কিন্তু আরও খুব বেশি পাঞ্চুয়াল টাইমে হয়ে যায়। যেটা আমাদের বেসরকারি বাসে আমাদের একটা খুব বাজে সমস্যা হচ্ছে, সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে আমাদের বাস ছাড়ার কথা ছিল 6:30 রিপোর্টিং, 7টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের বাস ছেড়েছে প্রায় 7:45 নাগাদ, কারণ প্যাসেঞ্জার ভরার জন্য, যেটা সরকারি বাসে হয় না। সরকারি বাসে টাইম তো টাইম, যেটা আমাদের জানা ছিল না। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সরকারি বাসে বুকিং করে, না পান অ্যাটলিস্ট তাহলে আপনারা বেসরকারি বিভিন্ন ট্যুরিস্ট এজেন্সিগুলোতে আপনারা করে নিতে পারেন, যেটা আমরা। তো সকাল এখন 6:30 মতো বাজে, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা আজকে টুরিস্ট বাস নেব, সি বিচ থেকে ছাড়বে, তো এখান থেকে 5 মিনিট লাগবে হেঁটে। তো এখন 6:15 মতো বাজে, তো আমরা হেঁটে 5 মিনিটে পৌঁছে যাবো সি বিচে, এবং ওখান থেকে বাস ধরবো। ওখানে বিভিন্ন সাইট সিনগুলো ঘোরাবে আমাদেরকে। তো আমি বেশি কথা বলছি না, রেডি হয়ে গেছি। আর আপনাদের অনেক সবাইকে ওয়েলকাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু RS Intertonic, এন্টারটেনমেন্ট উইথ টনিক। চলে এসেছে RS Intertonic অ্যান্ড ওয়েলকাম টু পার্ট 3 অফ পুরী ট্রিপ। অ্যান্ড এই পার্ট 3 বা এপিসোড ট্রিপে যাই বলতে পারেন না কেন। আজকে আপনাদের সাইট সিনগুলো ঘোরাবো। এক মিনিট আমি লিফটে উঠে নিই, তারপর কথা বলছি। তো সাইট সিনগুলো ঘোরাবো, তা সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর আপনারা কমেন্ট করে বলবেন, আগের পার্টগুলো যদি না দেখে থাকেন আই বাটনের লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন। বাসে উঠে আপনার সাথে অনেক কথা হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, টাটা। সকাল এখন 8:20 বাজে এবং আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবং এই বাসে যে এসি রয়েছে বলেছিলাম, এই যে ওপরে এসি, এবং এটা যার জন্য পার্সোনাল। আমি প্রথমবার দেখলাম এরকম, এবং এটা পুশব্যাক। তো এখানে সাইডে একটা বাটন রয়েছে আমার, যেটা প্রেস করলে আমার সিটটা পেছনের দিকে পুশ হয়ে যাবে এবং রিল্যাক্স করা যাবে। যাই হোক, আমার পাশে আমার মেসো বসে রয়েছে আপাতত, এবং পেছনে বাবা মা রয়েছে। বাস ছাড়ছে, আস্তে আস্তে যাচ্ছে। এখানে গাইড অনেক কিছু বলবে, সেটা আপনাদেরকে শোনাবো, চলুন।
আমি बोर হয়ে কিছু ছবিও তুলে নিলাম। यानी कि 24 घंटा दिन का, इसलिए इसको सूर्य घड़ी भी मंदिर ही बोलते हैं। आपको अंदर का जो जानकारी है आर्कोन इस डिपार्टमेंट का गाइड दिया जाएगा, अंदर आपको सब जानकारी दे देंगे। चलिए आगे का मैं जानकारी देता रहूंगा हर स्टॉपेज का थोड़ा थोड़ा। जो एक नदी आ रहा है देखिए अपना राइट साइड, थोड़ा क्रॉस करने के बाद समंदर और नदी का संगम और एक ब्रिज आ जाएगा नजदीक। ये नजारा आपको कहीं नहीं मिलेगा, लेकिन नदी का जो पानी है नमकीन नहीं है भैया, मधुर जल है ये। नमकीन पानी मिला हुआ है लेकिन मधुर जल है ये। फिर आ गया, देखिए आ गया। देखिए भैया पूरा लास्ट को देखो कैसे समंदर का लहर मार रहा है, पूरा लास्ट एंडिंग में देखिए बहुत दूर है, दिखाई दे रहा है, दिखाई दे रहा है भैया। हाँ देख लो ये पानी कैसा है, वो पानी कैसा है। पहला गाड़ी जाएगा चंद्रभागा, वहां पर आपको 15 मिनट दिया जाएगा, बस कुछ नहीं, बीच में जाके सूर्य नमस्कार के आना है। बाद हम 3 किलोमीटर के बाद 3 किलोमीटर पड़ेगा विश्वविख्यात कोणार्क, यहाँ पर आपको 1 घंटा दिया जाएगा, मतलब आधा घंटा घूमने के लिए, आधा घंटा खाने के लिए। খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, যাচ্ছি আমরা এখন চন্দ্রভাগার দিকে যাচ্ছি। আপনারা শুনলেন কিছুটা, চলুন গিয়ে আপনাদের দেখাই। यहाँ पर प्रोडक्शन ज्यादा काजू होता है लेकिन महंगा ज्यादा है, 250 से 700 तक काजू का रेट है यहाँ। চন্দ্রভাগার গল্প তো আপনারা শুনলেন গাইডের মুখ থেকে, তো আপনাদেরকে আমি একটু ডিটেলসে গল্পটা বলছি। আসলে চন্দ্রভাগা নদীর গল্প হচ্ছে দুজনের প্রেমের গল্প। চন্দ্র হচ্ছে চাঁদের মেয়ে এবং ভাগা হচ্ছে সূর্যের পুত্র। তারা যখন নিজেদের একে অপরকে ভালোবেসে ফেলেছিলেন এবং সেই কথাটা যখন দেবলোকে জানাজানি হয়, তখন তারা সবাই তাদের বিরোধিতা করতে থাকে এবং তাদেরকে এই সম্পর্কে মান্যতা দিতে চায় না। সেই কারণে তারা দুজন জলের দুটো উৎসের স্রোতের রূপ নেন এবং চন্দ্র এবং ভাগা মিলিত হয় এবং চন্দ্রভাগা নদী তৈরি হয়। এইভাবে তাদের মিলন হয়। এবং আরেকটা গল্প রয়েছে, खर्चा करता है यहाँ। ये जो समंदर देख रहे हो बहुत खतरनाक है, ये समंदर नाम है गोल्डन बीच, सुनने के लिए बहुत अच्छा है लेकिन कोई नहाता नहीं यहाँ पर। देख लो सब दीवार लगे हैं यहाँ पर, अभी घसीट लिया था बालू है यहाँ पर, चोरा बालू है, कोई आदमी यहाँ पर नहीं नहाएगा। यहाँ पर पेट्रोलिंग होता है पुलिस वाले के लिए। चंद्रभागा में वही में थोड़ा नहाते हैं, वरना कुछ भी नहाते नहीं है। पानी करंट हो जाता है कभी कभी पूर्णिमा का टाइम में, आज तो संक्रांति है, कोई देखा आदमी आप दिखाई दे रहा है यहाँ पर, कोई नहीं नहाएगा यहाँ पर। पानी यहाँ रोड पे आ जाते हैं कभी कभी रात को। अभी यहाँ पर सब दीवार बन रहा है, देखो पानी आ रहा, सब दीवार बना रहे सब, कोई आदमी नहीं नहा रहा है, कोई आदमी नहीं यहाँ पर। যে শ্রীকৃষ্ণ এবং জাম্ববতীর পুত্র শম্ভু একবার নারদমুনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছিলেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে এখানে আপনি দর্শন দিন, কিন্তু তখন নারদমুনি তার সাথে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন দর্শন দিতে পারি যদি তুমি পাশের নদী থেকে স্নান করে আসো। পাশের নদীতে তখন সব মহিলারা স্নান করছিলেন, তখন শম্ভু সেখানে গিয়ে স্নান করে। এই সময় শ্রীকৃষ্ণকে ডেকে নিয়ে আসে নারদমুনি এবং তাকে দেখায়, এবং তাকে দেখানোর পর শ্রীকৃষ্ণ রুষ্ট হয়ে শাস্তি দেন এবং তাকে অভিশাপ দেন যে তার কুষ্ঠরোগ হবে। এবং পরে যখন তার কুষ্ঠরোগ হয় তখন তিনি তার শম্ভু তার ভুল বুঝতে পারে এবং তখন সে শ্রীকৃষ্ণের কাছে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলে যে আমার বেরোনো বাণ এবং আমার মুখ থেকে বেরোনো কথা কোনোটাই আমি ফেরত নিতে পারি না। তো তখন তিনি নারদমুনির কাছে যেতে বলেন এবং নারদমুনি তাকে বলে যে চন্দ্রভাগা নদীর তীরে 12 বছর তাকে তপস্যা করতে। তো 12 বছর তপস্যা করার পর তিনি কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করেন। এবং চন্দ্রভাগা নদীর একটা স্পেশালিটি হচ্ছে এই নদীতে বছরে শুধুমাত্র একদিন জল আসে, সারা বছর নদীটা শুকনো থাকে। আপনাদের দেখাচ্ছি যে ছবিতে যে সারা বছর নদীটা শুকনো থাকে, শুধুমাত্র বসন্ত পঞ্চমীর পর মানে সরস্বতী পুজোর পর শুক্লপক্ষের একটা নির্দিষ্ট তিথিতে রাত 12টার পর নদীতে জল আসে এবং ভোর আস্তে আস্তে সেই জল শুকিয়েও যায়। এবং তখন এখানে খুব বড় মেলা হয়, প্রচুর লোকজন হয় এবং তখন প্রচুর কুষ্ঠরোগীরা এবং প্রচুর মানুষ আছে, তখন তারা স্নান করতে আসেন এই নদীতে। তখন তাদের এখানকার এবং এই নদীটা কিন্তু সারা বছরই জল শুকনো থাকে
এবং এই পাশেই চন্দ্রভাগা বিচ। এখানে প্রচুর লোকজন আসা যাওয়া করে এবং এটা খুবই বিখ্যাত এবং এটা খুব উত্তাল বিচ, দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের পাশে চলে এসেছি। রাতের পর থেকে এই বিচ একদমই বন্ধ হয়ে যায়, কারণ এখানে প্রচন্ড উত্তাল সমুদ্র। আগে গোল্ডেন বিচের ওখানে দেখাচ্ছিলাম, যেখানে গাইড বলছিল, আপনারা শুনে। আমরা চলে এসেছি চন্দ্রভাগায়, আমরা এখন বিচের দিকে যাব। আর ঠিক পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর লোক, ওটাই হচ্ছে চন্দ্রভাগা বাস স্ট্যান্ড। তো ওইখানে আমাদের বাসটা থেমেছে এবং সব বাস ওখানেই থামে। আমরা চন্দ্রভাগা থেকে এদিকে দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের কাছে চলে এসেছি, কিন্তু এটা খুব উত্তাল সমুদ্র, এটা গোল্ডেন বিচ বলে, একদম কাছে আমরা রয়েছি। পাসপোর্ট থেকে আমরা হয়ে গেছে ঘোরা, দেখতেই পারেন ফটো ভিডিও সমস্ত কিছু। সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে আমরা অলরেডি হয়তো দেখে নিচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ফলো করতে বলবেন না। তো আমরা এখন যাবো কোণার্কে স্নান করতে, চলুন আমার ফিরছি, তাই তো? হ্যাঁ, বাসে যাবো, এখান থেকে আমার সান টেম্পেলে যাবো। তো চলুন বাসে যাওয়া যাক। হয়ে গেছে তো আমার 2000। আমরা এখন বাসে উঠবো, আর এই যে সেই চন্দ্রভাগার পাশ থেকে যাচ্ছি এই সেই শুকনো নদী, দেখেছেন পুকুরের মতো জল নেই কিন্তু এখানে। যাই হোক, আমাদের বাসের নাম হচ্ছে আরোহী এবং আমাদের বাসের সবাইকে আরোহী পরিবার হিসেবে এখানে এইভাবেই চিহ্নিত করা হয়। আরোহী বিভিন্ন নাম থাকে। চলুন বাসে উঠে। চন্দ্রভাগা বিচ তো দেখা হয়ে গেছে, এরপরে আমরা কোণার্কের উদ্দেশ্যে রওনা হবো, যেটা এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আর চন্দ্রভাগা কিন্তু জগন্নাথ পুরী মন্দির থেকে 32 কিলোমিটার দূরে। তো চলুন कोणार्क उद्देश्य जहाँ जहाँ जाएंगे हर जगह का एंट्री फीस लगता है। ये स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट का एंट्री फीस 175 रुपया हर व्यक्ति को यहीं पे आपको देना पड़ेगा। भैया ये पैकेज टूर है।
उसका चारा बाजू ओडिसी नंबर 2 आपका पीछे होता पूर्व सूर्य निकलेगा। सूर्य को पहले किरण इधर देखिए, नृत्य मंडप पास करके वो डोर का अंदर पास करे, पीछे मंदिर का अंदर पहले गिरते थे। क्यों सर? ना पीछे सूर्य का प्रतिमा थे, कैसे थे? हैंगिंग। कैसे हैंगिंग में थे? ना नीचे 10 टन का चुंबक थे, 10 टन मैग्नेट नीचे थे। शिखर में 53 टन मैग्नेट। सूर्य का विग्रह का प्रतिमा सस्पेंड में थे। जब लाइट गिरेगा वो भगवान के ऊपर गिरते थे, इसका लाइट बाहर को रिफ्लेक्शन होती है। साहब को, मैडम को, मेरा को आउटसाइड में नजर आते हैं, जो सूर्य मंदिर के अंदर सूर्य निकले होते हैं। याद रखिए दैट टाइम जो चीफ इंजीनियर थे, ये टेम्पल को कैसे कैलकुलेशन कर बनाया। ये मंदिर को तोड़ करके दोनों मैग्नेट प्रतिमा ले लिया, जबरदस्त, इसलिए मंदिर डैमेज। सेकेंड कारण सूर्य के मंदिर में सूर्य का रथ है, चैरियट। देखा आप लोग 24 पहिया 7 घोड़े हैं। 7 घोड़े हम लोग मानते हैं सूर्य को 7 कलर, सबका तो 7 डेट, इसीलिए 7 घोड़े। डायनोबती में 4 घोड़े, बाहुबती में 3। 4 मतलब पुरुष मीन्स जेंट, 3 अर्थ तो लेडीज। याद रखिए 3 लेडीज 4 जेंट, सेम ताकत, ज़्यादा ताकत नारी। क्यों? नारी शक्ति, एक्स्ट्रा पावर। 24 पहिया लगाया क्यों? ना एक महीना में 2 पक्ष होते हैं, 15-15 दिन करके। कृष्ण पक्ष होते हैं, शुक्ल पक्ष होते हैं, 12 महीना होते हैं। 12 दूने 24, 24 पहिया रहते हैं। जैसे चाहिए आयरन बीम कहाँ से लाया? इंडिया में बड़ा कारखाना नहीं थे, कैसे लाया? स्टोन में जो टेम्पल बना है, स्टोन में आयरन और है, लोहा पत्थर को टेक्निकल इंजीनियर उस समय में अग्नि में हीट करके आयरन ओवर निकाल दिया। वो ड्रेन बना करके मोटा मोटा लोहे के बीम बनाया। नो सीमेंट अवेलेबल दैट टाइम, जॉइंट आयरन क्लाउड, इसलिए मैग्नेट कंट्रोल। तो मैग्नेट हटा मुझे टूट जा रहे हैं। देखिए ये होते चैरियट। इस चैरियट को 3 स्टेज में बनाया, जैसे लाइक 3 स्टेज, चाइल्ड, यूथ, गोल्ड। चिल्ड्रन के लिए नीचे हाथी घोड़ा खाना चीज, अर्थात जीव जंतु जानवर चिल्ड्रन यार। पति पत्नी के लिए बटमुर पीड़ा संसार। संसार मतलब यहाँ का कामशास्त्र का मूर्ति है संसार। भगवान मूर्ति बूढ़े के लिए बाल्यावस्था, युवावस्था, प्रौढ़ावस्था, 3 स्टेज। कुछ खरे मत भाभी, रिक्वेस्ट लेनी पड़ेगा। यहाँ का जो कामशास्त्र वो 3 भाग है। पहले भाग एक पुरुष के नारी, हम लोग को मानते हैं स्वामी श्री बोले राम सीता। एक पुरुष ज्यादा नारी बंशीधारी कृष्ण, 5 पति, 1 नारी महाभारत। क्यों? स्कूल कॉलेज नहीं थे, गुरुकुल कंटमूलक पढ़ाई। प्रैक्टिकल में देखिए आप लोग, करना मजा दीजिए। 1 मैन 1 वोमेन मीटिंग 2+1। राजमाता महाराज ऐसा देखिए, इमेज देखिए, मेन टेम्पल जो प्लेन स्टोन लग गया, बाद में डिपार्टमेंट आर्कोलॉजी। एनीबॉडी इसके ऊपर खड़ा रहेगा, इसका नीचे देखेगा 40 फीट का नीचे गड्ढा है, जो बोलते गति सिंहासन। जहाँ से सूर्य का प्रतिमा ग्रेविटी एंड फोर्स में थे, पहले अलाउ थे। जब 96 में टिकट सूर्य से क्लोज, ऊपर मौत जाल गिर जाएगा, बी केयरफुल। साइड में देखिए मैडम, नीचे देखिए कमल है, पद्म किस तरह दिखाएगा करना। सर इधर देखो, ये बड़ा बड़ा स्टैचू ऊपर से गिरा है, नजर आया? 80 टन, 90 टन, 50 टन। दैट टाइम क्रेन अवेलेबल नहीं थी, इसको चढ़े कैसे? स्टैंड से। कैसे? ना रैम बनाए। वो सारे में अड़ेल पिक्चर देखेगा, ठीक है। 5-10 मिनट छोड़ के टाइम के अंदर में होटल में आना चाहिए। जो ऑर्डर दे रहे भोजन, उसके बारे में गाड़ी, नहीं तो गाड़ी छोड़ के चला जाएगा। जय जगन्नाथ। जय जगन्नाथ। চাতারের মতো সিঁড়ির মতো জায়গাটা আমার খুব ভালো লেগেছে, জন্য আমি 2টো ফটো তুলে নিলাম। তো পুরো কোণার্কের সূর্য মন্দির দেখলেন, সমস্ত কিছু জানলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখানে সুন্দর এই গার্ডেন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের জবা ফুল, অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটা। আর আমাদের গাইড যে হারে ছুটছিল, তো আমাদেরও সেই হারে ম্যাচ করার জন্য সেই হারে ছুটতে হচ্ছিল, ওই জন্য অনেক কিছু ফটো ভিডিও করা সম্ভব হয়নি অনেক জায়গাতেই, নাহলে আরও অনেক কিছু দেখানোর ছিল। কিন্তু আশা করি অনেকটাই আপনাদের দেখাতে পেরেছি, চেষ্টা করেছি, আর কিছুই না। এখান থেকে ভিউটা দারুণ লাগছে, আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন।
বিভিন্ন মাঝখানে মাঝখানে অনেক জায়গায় ডিলে হচ্ছিল, যেমন কোণার্কের সূর্য মন্দিরের পরই খাওয়ার ব্যাপারটা বলি, ডিলেটা বলছি। খাওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে চন্দ্রভাগা, তারপর কোণার্কের সূর্য মন্দির, এবং কোণার্কের সূর্য মন্দিরের ওখানেই আমাদের খাবারের অর্ডারটা নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কোণার্কের সূর্য মন্দির ঘুরে আসার পর আমাদের ওখানে মানে খাই, ব্রাঞ্চ বলতে পারেন, কারণ ব্রেকফাস্ট লাঞ্চ আলাদা করে কিছু হয়নি। ব্রেকফাস্টে সকালে বাড়া খেয়েছিলাম আমি, একটু ওখানে পাওয়া যাচ্ছিলো, যেখানে বাস ছাড়বে তার সামনে পাওয়া যাচ্ছিলো, তো আমি 1 প্লেট বাড়া খেয়েছিলাম। আমার হালকা সকালবেলা না খালি পেটে বেরোলে বাস জার্নি, ওই জন্য আমি একটু বাড়া খেয়ে নিয়েছিলাম, কারণ চালের গুঁড়ো দিয়ে তৈরি তো, বেশি তেলে ভাজা আমি খাইনি, পুরি ছিল, লুচি আমি খাইনি, বাড়া খেয়ে নিয়েছিলাম। বা লুচি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছিল না ওখানে। আর হচ্ছে স্যান্ডউইচ, তো সকালবেলা ওনাকে নাই খেতে ইচ্ছে হতে পারে। ব্রেকফাস্ট লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ সকালে 10টা 11টা নাগাদ সময় করা হয়েছিল। আমরা বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম, সেখানে ভাত, ডাল আর সবজির একটা তরকারি, চানা মশলা আর পাঁপড় আর আচার, এরকম একটা বেঙ্গলি থালি ছিল। তো সেটা আমরা খেয়েছিলাম এবং সেটা বেশি মানে পেট ভরে খেতে হয়েছে বাধ্য হয়ে। খুব একটা ভালো টেস্ট ছিল সেটা একদমই বলবো না। হোটেল আহার বলেছিল, আমাদের বাসের ট্যুরিস্ট এজেন্সি ওরা ওই হোটেলে নিয়ে যায় এবং ওরা ওখান থেকে তারপর গাইড আমাদের কোণার্কের সূর্য মন্দিরে নিয়ে যায়, এবং ওটা খেয়েছিলাম। আর সেরকম খাওয়া হয়নি সারাদিনে। আর বাসে টুকটাক চিপস, কোল্ড ড্রিঙ্কস, এটা বিভিন্ন আপনাদের নিজের অনুসারে, স্ন্যাক্স আর ড্রাই ফ্রুট, আপনি কি খাবেন সেটা তো আপনার ওপর, সেটা কেউ নিয়ে গিয়ে কেউ টুরিস্ট স্পটে কিনে সেটা তাদের ওপর। এই হচ্ছে খাবার পলিসি, তো আপনারা একবারে কিন্তু খাবার সুযোগ পাবেন, এটা বলে রাখলে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা একসাথে ঘুরছি। তোমার এক্সপিরিয়েন্স বলো। মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আপনারাও আসবেন এবং আরএস এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন, আরও মজার ভিডিও দেখতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, দেখা যাক নেক্সট কোথায় যাই। প্রচণ্ড জোরে বাসে গান বাজছে, তাই জন্য আমি আর কথা বলতে পারছি না। তো আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রয়েছে যে এই যে সান টেম্পলকে অশুভ মন্দির বলে, সেটা কেন বলে? বলবো এখন রাস্তায় যাতায়াতের পথে হয়তো অত ভালো করে বলতে পারবো না, তো হোটেলে গিয়ে আপনাকে রাত্রেবেলা বলছি সমস্ত ডিটেলস, আমরা কী করে আসলাম, কী করে আপনারা বুকিং করতে পারেন, সমস্ত কিছু আমরা যতটা জানি আপনাদের নিশ্চয়ই জানার চেষ্টা করবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। এখনও এতদূর যদি দেখছেন পুরোটাই দেখবেন আশা করি, সাবস্ক্রাইব করতে ভুলবেন। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি যে সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দিরকে কেন অশুভ মন্দির বলা হয় এবং কেন কোণার্কের সূর্য মন্দিরে কোনো দেবতার পুজো করা হয় না? এর প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং যদি আপনারা না জেনে থাকেন তো আমি পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 4-এ এই প্রশ্নের উত্তর দেবো আপনাদের ডিটেলসে। তো যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে ফেলুন, এবং এই যে সূর্য ঘড়ির যে 7টা ঘোড়া এবং যে এই সূর্য মন্দিরের যে নিয়ম, সেগুলো শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং এই ক্লিপসগুলো আশা করি আপনারা প্রচুরবার ইউটিউব শর্টসে দেখেছেন এই জায়গাগুলো। তো যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না, ফেসবুক পেজে ফলো করে না, এবং আমাদের চ্যানেলেরও ফেসবুক পেজ যারা এখনও ফলো করেন না, অবশ্যই ফলো করে দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে আরএস এন্টারটেইনমেন্ট নামে আপনারা পেয়ে যাবেন, এবং আমার অ্যাকাউন্ট ফলো করতে চাইলে সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো এক্ষুনি ফলো করে দিন। ধবলগিরিতে দেখতেই পেলেন আপনারা, আমরা ধবলগিরিতে চলে এসেছি। এখান থেকে যে ভিউটা আসছে আপনাদের একটু দেখাই, মানে এটা কন্ট্রোল করতে পারছি না, এত সুন্দর দেখুন।
मंदिर के साइड में जूता, चप्पल, कैमरा, मोबाइल ये सब रखने के लिए वहाँ स्टैंड है, वो आप रख के अंदर दर्शन के लिए जाएंगे। मंदिर में आपको बहुत सारा पंडा जी मिलेंगे, बोलेंगे आ जाइए वहाँ पर माथा टेकिए, वहाँ पर माथा टेकिए, आपको पूजा करवा देंगे। इनके चक्कर में मत आना भैया, बता दे रहा हूँ। अगर किसको पूजा करवाना है, प्रसाद चाहिए, हमारा गाड़ी के पास आ जाएंगे भारत सेवा समझे पंडा जी, अपना नाम गोत्र लिख के मंदिर चला जाइए, वो आपको पूजा करवा देंगे, आपको सूखा प्रसाद देंगे, ज्यादा नहीं 51 रुपया का। जोर जबरदस्ती नहीं, जिसका मर्जी है पूजा करवाओ ना करवाओ, जोर जबरदस्ती नहीं है। लेकिन अगर आप मंदिर के अंदर पूजा करवाओगे 51 के जगह 500 के भर के आ जाओगे। याद रखो 500 के या 2000 भी हो सकता है, यात्री है ना आप। इसीलिए पंडा जी आएंगे, जिसको मर्जी है उसको नाम गोत्र लिखा के मंदिर चले जाना, घूम के आने के बाद आपको प्रसाद मिल जाएगी। यहाँ पर मंदिर जाने के लिए आपको आधा घंटा मिलेगा, अभी टाइम नहीं दिया जाएगा, जब गाड़ी पार्किंग पे लगेगी आधा घंटा आपको टाइम दिया जाएगा। मंदिर से पार्किंग होता है 50 मीटर दूरी, 50 मीटर, ज्यादा नहीं, आराम से पैदल जाएंगे, वहां पर दर्शन करके आ जाएंगे। ये जो खंडगिरी, यहाँ पर पहले कलिंग युद्ध हुआ था, अशोक सम्राट कलिंग युद्ध यहाँ पर हुआ था, यहाँ पर शांति प्रतिष्ठा करने के लिए बौद्ध जी यहाँ पर आए। अब जो 108 शिवलिंग दर्शन के लिए जाएंगे, 108 शिवलिंग कैसा हुआ? जब समंदर मंथन हुआ था, जो जहर निकली थी विष, जो भोलेनाथ ने सारे पान कर लिए थे, जो नशे में गुस्से होकर तांडव कर रहे थे, इनका जहां गिरा वहीं पर एक एक शिवलिंग प्रतिष्ठा हो गया, वहीं पे एक एक शिवलिंग प्रतिष्ठा हुआ है। इनको शांत करने के लिए कोई भगवान नहीं आया था इनके पास, स्वयं विष्णु ने आधा नारी रूप धारण करके इनके गोद में आके बैठ गए थे, तब जाके भोलेनाथ शांति हुए थे। यहाँ पर क्रोध इनका शांति हुआ था। आप देखेंगे मंदिर के साइड में आधा भोलेनाथ आधा नारी, यहाँ पर आधा विष्णु और आधा भोलेनाथ, दोनों मिलके यहाँ पर पूजा पाठ, बेल का पत्ता और तुलसी का पत्ता दोनों मिलके यहाँ पर पूजा होता है। ये यहाँ का रहस्यमय है। বাস থেকে নেমে ঠিক দেখতে পেয়ে যাচ্ছি লিঙ্গরাজ মন্দির। বাস থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ, তাহলে আমরা লিঙ্গরাজ মন্দিরে পৌঁছে যাব। এখন যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলের দিকে, যেটা যেখান থেকে দেখা যাচ্ছে 10 মিনিটের মতো পার্কিং থেকে হেঁটে গেলেই টেম্পল পড়বে। কিন্তু যেহেতু টেম্পলের মধ্যে ছাতা, জুতো, ফোন, মোবাইল, ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউড নয়, তো আমি ভেতরে আশা করি ভিডিও করতে পারবো না। যদি দেখানোর সুযোগ থাকে বা যদি পারি, আমার মনে হয় না পারবো, চেষ্টা করবো অবশ্যই, যতটা সম্ভব দেখানোর আপনাদের চেষ্টা করবো। এখন আমরা হাঁটছি। তো লিঙ্গরাজ মন্দিরে বেসিক্যালি আমরা সবাই একসাথে যাইনি, আমি বাবা মা একসাথে গেছিলাম এবং মাসি মেসো ওরা আগে চলে গেছিলো। তো ওই কারণে বাবা আমাদের বাইরেই দাঁড়িয়ে ছিল, মন্দিরের বাইরে, সামনে মন্দির দেখতে পাচ্ছেন। তো মন্দিরের বাইরে চটি জুতো এই সমস্ত রাখা হয়েছিল, তো সেখান থেকে ফোন সব কিছু আমরা রেখেছিলাম এবং আস্তে আস্তে মন্দির লাইন ধরে ধরে আমরা এগিয়ে গেছিলাম। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। কিন্তু একটা কথা বলবো, এখানকার লোকেদের ব্যবহার কিন্তু একদমই ভালো ছিল না, একদমই ভালো ছিল না। ভেতরটা আপনাদের দেখাতে পারিনি, ভেতরে আমরা সবকটা দেখতেও পারিনি। কোনো 108টা মন্দির দেখা এবং দেখানো কোনোটাই সম্ভব না। দেখানো তো সম্ভব না কিছুই, আর দেখাও সম্ভব না, কারণ আমাদের হাতে সময় মাত্র কিছুক্ষণের। যাই হোক, তো আমরা মেইন যে টেম্পল, মেইন মন্দিরে আমরা ঢুকে যে মেইন বিগ্রহগুলো সেগুলো দেখেছি, আর সেরকম কিছু দেখার সুযোগ হয়নি। তাড়াহুড়া করেই আমরা একটু ছুটছি। আমাদের 8খানা প্লেস একদিনে ঘুরতে হবে, সেটা দুদিনেরটা একদিনের, তো সেটা খুবই চাপের, কারণ হাতে সময় নেই, সময়েরই অভাব। তো আমরা চলুন যাচ্ছি, এখন বাস ধরবো, বাস ধরে এখান থেকে তার পরের লোকেশানে আমরা যাওয়া যাক। তো আপনাদের প্রশ্ন হতেই পারে যে রূপম হঠাৎ করে কেন বললো যে ভেতরটা ভালো লাগেনি। আসলে ওখানকার যে পান্ডা বা পুরোহিতরা ছিল, তাদের ব্যবহার একদমই ভালো ছিল নয়। তারা লোকদেরকে মানে খুব বাজেভাবে ট্রিট করছিল, এবং যারা 500, 1000, 5000, 10,000 যারা প্রচুর টাকা দেবে, তাদেরকেই তারা বেশি বেশি করে প্রেফারেন্স দিয়ে আগে নিয়ে যাচ্ছিল এই হিসেবে। এবং ওখানে ভিতরেও পান্ডা বা পুরোহিতদের খুব মানে অসভ্যতা আমরা দেখেছি, খুব সহ্যও করেছি। মেইন যে টেম্পল ছিল সেখানে কিন্তু বিষ্ণু এবং শিবের মূর্তি ছিল। বিষ্ণু ছিল নারী হিসেবে, ছাড়াও এখানে মনসা এবং মা দুর্গা বা অর্থাৎ প্রকৃতির বিভিন্ন রূপ সেখানেও রয়েছে। এবং 108টা মন্দির শুনলেন যে একসাথে মানে কভার করা অসম্ভব ব্যাপার।
তো আমরা অল্প সময় আধ ঘন্টা ঘুরেছি। এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। আমরা যাচ্ছি এখন উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদের একটা মজার জিনিস দেখাই, যে এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের ডট, একটা লাইট জ্বলে উঠেছে, আসলে এই জানলাটা ঠিক করে দেয়া হয়নি এবং এটা ড্রাইভার নিজেই বুঝতে পারে। আসলে এসিতে যারা বসেছে, মানে ভেতরে তো এসি চলছে, তো সেখানে যারা ঠিক করে জানলা আটকাচ্ছে না এবং সেই জানলার পাশে রেড কালারের এরকম দেখা যাচ্ছে, এবং ড্রাইভারের সিটেও কোন জানলায় আসছে, মানে কোন জানলা থেকে বাইরের হাওয়া আসছে, সেটা তারাই বুঝতে পারছে। ঘড়ির কাঁটায় 2:45 আর আমরা চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের এন্ট্রান্স পয়েন্টে। দেখতে পাচ্ছেন উদয়গিরি খণ্ডগিরির বোর্ড। তো আমাদের বলে দেওয়া হয়েছে যে কোনো একটাতে তোমরা যেতে পারবে, কারণ দুটোতে গেলে আমরা নন্দনকানন আজকে ঘুরতেই পারবো না। তো সেই কারণে আমরা খণ্ডগিরি যাবো ভেবেছি। এবং অ্যাজ ইউজুয়াল এখানেও অনেকেই কিন্তু তারা যায়নি, কারণ যত সময় যাচ্ছে, যত বেলা বাড়ছে, তারা সবাই হাঁপিয়ে পড়ছে। কিন্তু আমি এই পালের গোদার মধ্যে থেকে একমাত্র ছিলাম যে সমস্ত এনথুজিয়াজম এবং এনার্জিতে ঠাসা। যদিও আমারও কষ্ট হচ্ছিল খুবই, তাও আর কি সব কিছু ম্যানেজ করে চলছিলাম। দেখুন এই ছোট্ট অটোটায় আমরা 6 জন একসাথে বসে যাব ভেবেছি। তো সেই কারণ এখান থেকে পাহাড়টা অনেকটাই উঁচুতে, এবং সে অতটা উঁচুতে এখন হেঁটে হেঁটে যাবো, আবার ঘুরবো, সময় পাবো না পুরোটা। ওই জন্যই আমরা অটো করে যাচ্ছি। তো অটোর ধারে বসে আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপর উঠছি। তো চলুন দেখতে থাকুন। উদয়গিরিতে গেলাম না, উদয়গিরিতে আরও 20 টাকা এক্সট্রা লাগতো, যেটা ওই 175 টাকার মধ্যে ইনক্লুডেড ছিল না। তাই জন্য আমরা এমনিতেও উদয়গিরি পাহাড়টা অনেক বড়, তো উদয়গিরিতে গেলাম না, খণ্ডগিরিতে গেলাম। চলুন নেমে পড়ি। তো আমরা খণ্ডগিরিতে পাহাড়ে উঠছি। উঠে বাদিকটা এই জায়গাটা বেশ চাতালের মতো একটা ছোট্ট বাগানের মতো জায়গা, এবং এখান থেকে ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং এই যে এতগুলো সিঁড়ি আমরা কভার করে এসেছি, আর এই দিকটা উপরের দিকে যাচ্ছে। আমরা উপরে যাব, একটু পরেই যাব। তো এই জায়গাটা আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। আসলে আমার মেয়েও পারছিল না, কষ্ট হচ্ছিল, এবং আমার মাও বলছিল যে যাবে না, পরে বলছিল যাবে। ওই যে দূরে উদয়গিরি দেখা যাচ্ছে দেখুন। তো ওপরে আমরা উঠবো, আমি তো নিশ্চয়ই উঠবো, কেউ উঠুক চাই না উঠুক, আমি ভেবেছিলাম আমি একা উঠবই, যত কষ্টই হয়ে যাক না কেন। আর আপনাদের দেখাবো যে ওপরে কেমন লাগে ভিউটা, ওপর থেকে পুরো শহরের ভিউটা। তো সেটা তো যাবই। চলুন আপনারা এই সুন্দর মনোরম দৃশ্য মজা উপভোগ করুন। দেখতে পাচ্ছেন ওই যে ওটা উদয়গিরি, আর আমরা খণ্ডগিরিতে। তো একই পাহাড় ছিল, সেই পাহাড়ের মাঝখানে এখন কেটে রাস্তা বানানো হয়েছে। উদয়গিরির জন্য ভাড়া লাগে, খণ্ডগিরির জন্য কোনো ভাড়া লাগে না। চলো বলে তোমরা যাও না, এটা হচ্ছে সব থেকে বিরক্ত লাগে আমার। এখন উঠছি, কেউ যাচ্ছে না আমার সাথে। তো আমি ফাইনালি ডিসাইড করেছি আমি একা উপরে যাবো। ফাইনালি উঠে গেছি। আপনাদের একটু ভিউটা দেখিয়ে নিই। কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে না বলুন দৃশ্যটা? এখান থেকে পুরো শহরটাকে অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে আমি কিন্তু কটা ছবিও তুলেছি অচেনা একজন লোককে দিয়ে, এবং সেই কথাটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আমি নামছিলাম, সেই সময় দেখি বাবা আমাকে নিতে এসেছিল। তাই হোক, আমি আর বাবা একসাথে নামছি। এরা আমাকে 5টা মিনিট বেশি হলেই কেমন করতে থাকে, কি বলবো বলুন। তো আমি যেটা ভেবেছিলাম সেটা করেইছি। আমি একা হলেও আমি উঠেছি এবং আপনাদের দেখিয়েছি, সেটা ভেবে আমি খুব ভালো লাগছে। সবাই বসে আছে এখানে। একজন অচেনাই দেখা হয়ে গেছিলো, আমাকে সে এসে জিজ্ঞেসও করলো যে আমি কি ব্লগার বা ভিডিও করি কিনা। তো সে নিজে এসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে জিজ্ঞেস করলো, বেশ ভালো লাগলো। সে বললো সে ব্লগ করে, সে ঝাড়খণ্ড থেকে এসছে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। কে ঝাড়খণ্ড থেকে এসেছি?
একদিন আগে দেখাইনি নামার সময় দেখা যাচ্ছে হনুমানগুলোকে। আমি হনুমান একটু ভয় পাচ্ছি আসলে, কারণ যদি ওরা আমার স্ট্যান্ড কিনে নেয় বা ফোন কেড়ে নেয়। এই সময় একটু বেশি দুঃসাহসিক হয়ে গেছিলাম, ওই জন্য ভিডিও করার ক্ষমতা রেখেছিলাম। তো খারাপও লাগছিল, কিছু খাবার দিতে পারছিলাম না। আসলে আমাদের হাতের সাথে কিছু হাতের কাছে কিছু খাবার, যতই সমুদ্র দেখি না কেন, পাহাড় আমার কাছে সবসময় ফার্স্ট লাভ। এবং সবকিছু পাহাড় দেখলে আমি সবাই বলছি উঠবে না, ওঠার দরকার নেই। আমি বলছি না, আমি না উঠে পাহাড়ে আমি তো না উঠে থাকতে পারবো না। আমার সাথে এখন একটা বাজারে ক্লাস হয়েছিল। আর এদিকে দেখুন এখানে উদয়গিরি ওঠার গেট রয়েছে, আপনাদের একটু দেখিয়ে দেবো। এটা উদয়গিরি, উঠলে মুখোমুখি আপনারা এই পাহাড় থেকে যে ভিউটা দেখালাম, আপনারা উদয়গিরি থেকে উঠলে এই খণ্ডগিরি এই ভিউটা দেখতে পাবেন। আমাদের তো সময় নেই, দৌড়াতে হবে, কারণ আমরা নন্দনকাননে যাবো, যেটা এখান থেকে প্রায় 17 কিলোমিটার মতো ডিস্টেন্সে, এবং যেতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে। এবং ওখানে গিয়ে আমার টাইগার সাফারি করার ইচ্ছা রয়েছে, সুতরাং তার জন্য অনেক অনেক তাড়াতাড়ি আমাদের পা চালাতে হবে। চলুন যাওয়া যাক। চলুন তাড়াতাড়ি করে পা চালাই, না হলে এরপর বাস ছেড়ে দিলে আর যেতে হবে না নন্দনকানন। এমনিতেই বেশি লোক আসেনি পাহাড় দেখতে, তাড়াতাড়ি চলুন। ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন উদয়গিরি খণ্ডগিরি থেকে সারাদিন এত ট্রাভেল করেছি, শরীর একটু ভালো হয়ে গেছে। এটা হওয়াটাও খুব স্বাভাবিক, কিন্তু এটা না হলে আবার ঘোরারও মজা থাকে না। যাই হোক, তো আমরা এখন নন্দনকাননের দিকে যাচ্ছি। এবার বলি, ডিলেটা হয়ে যায় যে কোণার্কের সূর্য মন্দিরের পর যখন আমরা খাওয়া হয়ে গেছে, তখন আমাদের বাসটা প্রায় 8 ঘন্টা ডিলে করেছে আসতে। মানে আমাদের খাওয়া সবাই কমপ্লিট, তাও আসেনি। এবং প্রত্যেকটা টুরিস্ট স্পটে 10-15 মিনিট পর টাইম ডিলে হচ্ছিলো, যেটা 8 ঘন্টা সময় দেয় সেটা 45 মিনিট পর ছাড়ছিল। যাই হোক, ওই করতে করতে নন্দনকাননে একদম যেহেতু শাওয়ার শেষ, আমরা গিয়েছিলাম ওখানে নন্দনকাননে 4:10-এ, এবং ওখানে বললে যে 4টের সময় সাফারি বন্ধ। তাই জন্য আমরা সাফারি করতে পারিনি। এবং খুবই আমাদের সাফারিটাই মেন উদ্দেশ্য ছিল, সাইট সিন ঘোরা তো আছে, কিন্তু সাফারিটা মেন উদ্দেশ্য ছিল, যে ওটা করতে পারিনি। খুবই খারাপ লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন বিকেল 4টের মধ্যে নন্দনকানন পৌঁছে যাওয়ার, কারণ সাফারি বিকেল 4টের পর বন্ধ হয়ে যায়, এটা মাস্ট। এবং 5:30-6টার পর তো নন্দনকাননই বন্ধ হয়ে যায়। আমরা তো 5:30 পর্যন্ত ছিলাম, 6টা 6:30 ওরকম মধ্যে বন্ধ হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায়, তাই জন্য বন্ধ করে। सब व्यक्ति पर अगर मास्क है तो अच्छा है, वरना मास्क थोड़ा सा पहन लीजिए। दूसरी, इसका अंदर पॉलीथीन सख्त बैंड है, प्लास्टिक के अंदर अलाउ नहीं है। पानी का बोतल अंदर अलाउ नहीं है, पानी का बोतल बिल्कुल अलाउ नहीं है। अगर किसको पानी बोतल लेना है तो वहाँ पर 100 रुपया आपको जमा करना पड़ेगा। दूसरी, पका हुआ खाना बिल्कुल अंदर ही अलाउ नहीं है। সন্ধ্যে পেলেন নন্দনকাননে কি কি নিয়ম রয়েছে। তো নন্দনকানন ঢোকার সময় যে যে নিয়মগুলো গাইড বা আপনাদের ট্যুরিস্ট এজেন্সি বলে দেবে, সেটা অবশ্যই মেনে চলবেন। কারণ আমাদের বলছিল যে ঠিক তার 2 দিন আগে একজন 500 টাকা ফাইন দিয়েছিল, কারণ তারা প্লাস্টিক পলিথিন ইউজ করেছিল। প্লাস্টিক পলিথিন ইউজ করা যাবে না, কুকড খাবার ইউজ করতে পারবেন না, শুকনো খাবার বিস্কিট বা কুরকুরে চিপস এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু সেগুলো যে প্লাস্টিকের প্যাকেটটা ওরা ছিঁড়ে সেটাকে একটা কাগজের কভারে ওখান থেকেই দেওয়া হবে। তো যা যা বলা হচ্ছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। এবং আমরা যেহেতু সেপ্টেম্বরে গেছিলাম তখন মাস্ক পরা অ্যালাউড ছিল, এখন বলতে পারবো না, এখন হয়তো আপনাদের গাইড বলে দেবে। তো নন্দনকাননে প্রচণ্ড স্ট্রিক্ট রুল অ্যান্ড রেগুলেশন মানা হয়। তো চলুন আমরা ভেতরে যাই। ঘড়ির কাঁটা এখন ঠিক বিকেল 4টে, আর আমরা চলে এসেছি নন্দনকাননে গেট নাম্বার 2 থেকে। আমাদের সেখান থেকে টিকিট এবং সমস্ত যাবতীয় কিছু। তো চলুন ভেতরে যাই, তারপর আপনাদের সাথে গিয়ে বাকি কথা বলবো। আমাদের মাস্ক পরে থাকতে বলেছে এবং প্লাস্টিক এখানে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। জাস্ট গেট থেকে টিকিট কালেক্ট করেছি এবং এটা আমাদের যদিও ট্যুরিস্ট ট্রাভেলও ওখান থেকে দিয়ে। সামনে জুওলজিক্যাল পার্ক রয়েছে, আর আমি জুওলজি, তো আমার বেশ ভালোই লাগছে। চলুন, আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমাদের সাফারির টাইমিং ছিল 4টে পর্যন্ত, কিন্তু এখানে নেমেছি 4:20-তে। তো 4:20 হওয়ার কথা, তো এখন 4:20 এনেছে, 4টার সময় সাফারি শেষ। তো আমাদের সাফারি করা যাবে না শুনেছি। এটা একটা নর্মাল গাড়ি নিয়েছি এবং এটা গাড়ি করে আমরা এখন ঘুরবো আশপাশটা। আপনাদেরকে চলুন দেখাই, দেখতে পাবো অবশ্যই দেখাবো। বেসিক্যালি এটা একটা চিড়িয়াখানার ধরনেরই। এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গাড়ি নিয়ে যাবে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে হেঁটে যেতে হবে, আবার ডি পয়েন্ট থেকে গাড়ি ধরতে হবে। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। মোট 8 থেকে 9টা পয়েন্ট রয়েছে এখানে। তো চলুন, প্রথমে আমরা দেখতে চলে এসেছি চিতল হরিণ, যাকে ইংরেজিতে বলে স্পটেড ডিয়ার।
প্রচুর এখানে স্পটেড ডিয়ার রয়েছে, প্রায় 50 থেকে 60টা মতো রয়েছে, এবং যেখানে বড় যেগুলো মাথায় শিং রয়েছে সেগুলো ছেলে এবং বেশিরভাগটাই মেয়ে থাকে। তো আমি সেলফিও তুলেছি এদের সাথে প্রচুর। গেট নাম্বার 0 থেকে পয়েন্ট 1 এসছি, এবং পয়েন্ট 1 আমাদের নামার পর হরিণ দেখতে পেল। এরপর আমরা হাঁটবো, এখান থেকে হেঁটে পয়েন্ট 2-তে যাবো এবং আশপাশ থেকে দেখতেই যাবো। এরপরে আমরা চলে এসেছি বাঁদর দেখতে। এখানে প্রচুর বানর রয়েছে। তো এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নামও রয়েছে, তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে চেনা যায়, এবং তাদের পরিবার সমেত এখানে অনেকে রয়েছে। দেখতে বেশ ভালো লাগছিল সবাইকে। এবং এরপর থেকে আমরা চলে গেলাম এখানে গরিলা বা শিম্পাঞ্জি, তো তাদেরকে দেখতে, এবং এখানে বিভিন্ন আমরা হাসি মজা করছিলাম, এবং এদের প্রত্যেকের নাম রয়েছে, দুর্গা, রাখি, বিশ্বজিৎ, চিরঞ্জিত, এরকম বিভিন্ন নাম রয়েছে আইডেন্টিফাই করার জন্য আলাদা আলাদা করে। এরপর আমরা খুব তাড়াতাড়ি চলে গেলাম দেখতে বাঘ মামাকে। দেখতেই পাচ্ছেন বাঘ মামা শুয়ে রয়েছেন। এটা আজকের শেষ ট্যুর, সন্ধে হয়ে গেছে, এখান থেকে বাড়ি ফিরতে হবে। চলুন যাওয়া যাক, অনেক কিছু বাকি আছে, সত্যি হাঁপালে হবে। চলুন, স্টে স্ট্রং, বি স্ট্রং অ্যান্ড লেটস গো। আমরা দ্রুত হেঁটে চলে গেলাম এখান থেকে পরবর্তী জায়গায়, অর্থাৎ জলহস্তি দেখতে। এখানে দেখতে পাচ্ছেন দুটো জলহস্তি শুয়ে রয়েছে জলের মধ্যেই, জল থেকে বেরোয়নি তারা, তো ওই অবস্থায় তাদের দেখতে পেয়েছি, এবং এখানে পাশে বোর্ডে লেখাও রয়েছে। এবার আমাদের গাড়ি আসছে ওই দিকে, চলুন আমরা হেঁটে এবার গাড়ি ধরবো। তো হাঁটতে হাঁটতে এখন একটা সেন্টার পয়েন্টের মতো জায়গায় চলে এসেছি। তো এখানে লেখা রয়েছে আমাদের রুট ম্যাপ, এখানে সব পয়েন্ট রয়েছে, এবং বেবি কেয়ার হাউস, এখানে ছোট বাচ্চাদের সামলানোর জন্য। ওই যে দেখতে পাচ্ছেন ডাইনোসর, ওখানে রেপটাইলস গার্ডেন, ওখানে আমরা পরে যাব। এখন গাড়িটা ধরা যাক। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এরকম গাড়িটাই আমাদের মতো দেখতে, মানে আমাদের গাড়িটা এরকম দেখতে। আসলে গাড়িটাকে সামনে থেকে দেখানোর সুযোগ পাচ্ছি না, এত ছুটছি। সন্ধে হয়ে গেলেই নন্দনকানন বন্ধ হয়ে যাবে, 5:30-6টা বাজলে। আমরা 4:30 থেকে দেখা শুরু করেছি। 1 ঘন্টার মধ্যে এত বড় একটা বিশাল এরিয়া কভার করা, বুঝতে পারছেন চারটিখানি কথা নয়। তো তাড়াতাড়ি করে চলুন, গাড়ি থেকে আপনাদের এই মনোরম দৃশ্য দেখিয়ে এবার পরের ডেস্টিনেশনে যাওয়া যাক। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু স্কুটি নিয়েও আসছে। আসলে যারা আশেপাশে লোকালিটি আছে তারা এখানে কিন্তু এভাবে যাতায়াত করতেই পারে। সবাই সাইকেল নিয়ে অনেকে দেখছি আমরা। আগে তো চিতাবাঘ দেখেছিলেন, এখন আরো বাঘ মামাদের দেখতে পাবেন। এখানে এই দেখুন, একজন বসে বসে খাচ্ছে, আর একজন ওইদিকে পাইচারি দিচ্ছে। 1 মিনিট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর একজন ওইদিকে বসে আছে। আমি ছবিও তুলেছি, আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আপনারা ফলো না করলে অবশ্যই ফলো করে দেবেন। আর এই করতে করতে আমি গাড়ি মিস করে যাচ্ছিলাম, আর সবাই উঠে পড়েছে, আমি উঠতে পারিনি। চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে যান। এবং এরপর আমরা আস্তে আস্তে একে একে রয়্যাল বেঙ্গল টাইগার মানে প্যান্থার টাইগ্রেস এবং সাদা বাঘ মানে হোয়াইট টাইগার সব কটাই দেখেছি। আপনারা একে একে দেখতে থাকুন।
ফাইনালি আমরা এন্ড পয়েন্টে আসি এবং এখানে সবাই বলা বলি করছিল যে গুহার মধ্যে ভাল্লুক রয়েছে, যদিও তাকে বেরোতে দেখা যায়নি, আমি খালি চোখে বুঝতে পারছিলাম, যদিও ক্যামেরায় সেটা ক্যাপচার করা সম্ভব হয়নি। যাই হোক, এখন যাচ্ছি রেপটাইলস ওয়ার্ল্ডে, চলুন যাওয়া যাক। মেশো জোর করে রেপটাইলস ওয়ার্ল্ডে নিয়ে আসলো, তো এখানে প্রচুর আমরা কুমির, সাপ, গিরগিটি, টিকটিকি প্রচুর রেপটাইলস দেখতে পেলাম, ভালো লাগলো, বেশ অনেক কিছু জানতে পারলাম এবং ফেরার সময় সুন্দর সুন্দর হরিণদের দেখলাম। তো চলুন ফাইনালি বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি, একটু বসি এখানে, এটা একটা ড্রয়িং প্লেস, এখানে বসে শেষ কথাগুলো সেরে নিয়ে দেখুন। আজকে চশমা পরে থাকছি কারণ আজকে আমার সারাদিন একদম চশমা পরে না, প্রচণ্ড চোখে ব্যথা করছে, তো 14-15 ঘন্টা চশমা ছাড়া এটা আমার পক্ষে মানে প্রচণ্ড পেইনফুল। আর এটা আর রাত্রেবেলা আমার মেশো খুব একটা ভালো ট্রিট দিয়েছিল, সেখানে আমরা আলু পোস্ত, আলু পটলের তরকারি, মাটন কষা, আরও অনেক ভালো ভালো খাবার দাবার ছিল। তো আমরা একটা ভরপেট মানে ডিনার করেছি এবং এখনও তার ঢেকুর তুলছি। যাই হোক, তো খুব একটা ভালো ডিনার হয়েছিল আমাদের, তো সব কিছুই খুব ভালো গেছে। আপনারা দেখেছেন চন্দ্রভাগা, সি বিচ, নদী, তারপর কোণার্কের সান টেম্পেল, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, এছাড়া হচ্ছে লিঙ্গরাজ মন্দিরটা আপনাদের দেখাতে পারিনি, বাইরে থেকে দেখিয়েছি কারণ তার মধ্যে মন্দিরে অ্যালাউ না। যদি আমরা বললাম বিগ্রহর মেইন যে মূর্তিটা বিষ্ণু এবং শিবের, সেইটুকুই দেখতে পেরেছি, বাকি 108টা মন্দির করা সম্ভব না, টাইমটাও খুব কম দিয়েছিল। লাস্টে নন্দনকাননটা বেশ ভালো করেছি, কিন্তু আমার ফোনে নন্দনকাননের সুইচ অফ হয়ে যায় এবং আসলে ফোনে সারাদিন সকাল থেকে ফুল চার্জ করে বেরিয়েছিলাম, কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা নিতে ভুলে গেছি, তাই জন্য সকাল থেকে ফটো, ভিডিও, নেট অন ছিল, বিভিন্ন কারণে থাকার কারণে, ইন্টারনেট অন এই সমস্ত থাকার কারণে তো ফোন ডেড হয়ে যায়। তো তাই জন্য শেষের কয়েকটা পার্টগুলো বাবার ফোনে তুলেছি, তো তার পিকচার কোয়ালিটি হয়তো একটু খারাপ আসতে পারে, তো তার জন্য একটু মাফ করে দেবেন। আর আমি যদি এই ট্যুরিস্ট সংক্রান্ত, পুরীর সংক্রান্ত কোনো ইনফরমেশন, মানে আজকে সাইট সিন ইনফরমেশন এবং এর আগের এপিসোডগুলোরও কোনো ইনফরমেশন যদি আপনাদের মানে না দিয়ে থাকি, সেটা আমি এডিট করার সময় বসে বুঝতে পারবো যে কোনটা বলেছে কোনটা বলিনি। যদি এরকম কোনো ইনফরমেশন আমি না বলে থাকি, সেটা আমি চেষ্টা করব পরে একটা ভিডিও করে আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়ার, এবং সেটা একটা আমাদের চ্যানেলে একটা প্লেলিস্টেই থাকবে, পুরী ট্রিপ বলে, সেখান থেকে আপনার প্লেলিস্ট থেকে দেখতে পারবেন। আর আপনারা যারা এতটা পর্যন্ত দেখছেন, শেষ পর্যন্ত দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম প্লিজ ভালোবাসা দিয়ে যাবেন আমাদেরকে। আর আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করছি, এপিসোড 3। কালকে আমরা সকালবেলা, খুব সকালে ভোরবেলা উঠবো এবং কালকে আমাদের জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো, যেটা পুরীর মেইন আকর্ষণ। এছাড়াও ধ্বজা খোলা পড়ানো সেইগুলো এবং তেমন বিভিন্ন জায়গা ইচ্ছা আছে ঘোরার, সেগুলো দেখা যাক কতটা হয়। পুজো তো সকালবেলা দেবো, তার জন্য ভোরবেলা উঠতে হবে এবং এখন রাত 12টা মতো বাজে, তাই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আর এই এপিসোডটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। নেক্সট এপিসোড আসছে খুব তাড়াতাড়ি, এইভাবে ভালোবাসতে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর সাথে ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, আমার ইনস্টাগ্রামের লিঙ্কও রয়েছে, প্লিজ ফলো করে দেবেন। ভালোবাসতে থাকুন, সাথে থাকুন, আপনারা আমাদের ভালোবাসুন, কারণ আমরা তো আপনাদের ভালোবাসছি, বিকজ উই লাভ ইউ। টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। Such a nice. Yeah, bye. मुलाकातें हुई जाने